শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। নৈরাজ্য রুখতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ, আগুন। নতুন পোশাকে মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ, আগে মানসিকতা পরিবর্তন জরুরি, মত বিশ্লেষকদের। উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশের ডাক। জন আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের বিকল্প নেই, বলছে বিএনপি। কোনো চাপে নতুন রাষ্ট্র কাঠামো যেন ভেস্তে না যায়, সজাগ থাকার আহ্বান জামায়াতে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে আবারও রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন সিইসি। দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো, দাবি অর্থ উপদেষ্টার। টেলিভিশনে 8 ক্যাটাগরিতে ডিআরইউর সেরা 3 পুরস্কার পেলেন ডিবিসির 3 সাংবাদিক। এবং লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে 2টি নৌকাডুবি, 4 বাংলাদেশের মৃত্যু। ভূমধ্য সাগরে এবছর প্রাণহানি ছাড়িয়েছে 1000। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা আগামীকাল শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার আরও 2 আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রায় সর্বোচ্চ শাস্তির পাশাপাশি আসামিদের সম্পদ বাজেয়াপ্ত চেয়েছে প্রসিকিউশন। 24 জুলাইয়ের দুর্বার গণ আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মমতায় প্রাণ হারান অন্তত 1400 মানুষ আর আহত হন অন্তত 25,000। উত্তাল আন্দোলনের মুখে 5ই অগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হত্যার নির্দেশ, উস্কানিসহ 5 অভিযোগে 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। চলে 23 অক্টোবর পর্যন্ত। আদালতে সাক্ষ্য দেন 54 জন। আসামি হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হন রাজসাক্ষী। এই মামলায় এবার রায়ের অপেক্ষা। সবার চোখ এখন এই রায়ে। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শেখ হাসিনা সহ 3 আসামির মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইখতিয়ার নেই। মামলা প্রমাণে সক্ষম দাবি করে প্রসিকিউশনের আশা সর্বোচ্চ সাজার। তারা বলছে নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই শেখ হাসিনার। আমাদের ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। রায় শেখ হাসিনার সাজা হলে সেই পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এরই মধ্যে বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে কয়েকটি ককটেল। গ্রেফতার করা হয়েছে নাশকতার সন্দেহে অনেককে। নগরবাসীর সুরক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে ডিএমপি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। ঘটনাকে ঘিরে আজ ও আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচি ঘিরে রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই 24 ঘণ্টায় বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এসব বিষয়ে সজাগ রয়েছি এবং আমাদের তৎপরতা এবং জনগণের সহায়তা ইতিমধ্যে এরকম বেশ কিছু ঘটনা আমরা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে কয়েকটি ককটেল। নাশকতার সন্দেহে অনেককেই আটক করা হয়েছে। ককটেল সহ হাতে নাতে অনেককে গ্রেফতার করেছি। গত 14ই নভেম্বর রাজধানীর জেনেভা ক্যাম্প এলাকায় মোহাম্মদপুরে, সেখানে অভিযান চালিয়ে পুলিশ 35টি তাজা ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। সোমবার রাজধানীর সব গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় আর শনাক্তে আসবে আন্তর্জাতিক ফরেনসিক দল। 5 ডিসেম্বর তারা ঢাকায় আসবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া 7 ডিসেম্বর শুরু হবে। রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। এর আগে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। আইডেন্টিফাই করা যায় নাই, অনেকে গ্রামেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাদের পরিবার তাদেরকে খুঁজে পাননি। সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন। আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো। পাল্টে গেল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের পোশাক। শনিবার আনুষ্ঠানিকভাবে এই পোশাক পরিবর্তন ঘটলেও ছুটির দিন হওয়ায় বিষয়টি তত দৃশ্যমান হয়নি। আজ থেকে নতুন পোশাকে দেখা যাবে পুলিশ সদস্যদের। অবশ্য এখনই পাল্টাচ্ছে না পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর পোশাক। তবে সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হওয়ায় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন বলেছে ডিএমপি। বিশ্লেষকরা বলছেন, পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশ। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ ও সমালোচনায় বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সরকারের অনুমোদন করা লোহার বর্ণের নতুন পোশাকেই পুলিশ সদস্যরা পরতে শুরু করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে এ পোশাকে কার্যক্রম শুরু হলেও রবিবার থেকে মাঠ পর্যায়ে তা দৃশ্যমান হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লোহার রঙের নতুন পোশাকে হাতে গোনা 2-4 জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হওয়ায় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের একটা সরকারি সিদ্ধান্ত এসেছে, সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের পুলিশ সদস্যদের নতুন পোশাকের একেবারে শীতকালীন পোশাক যেন তারা পায়, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা দেখেছেন গতকাল থেকে অনেকেই এই নতুন পোশাক পরিধান করে তাদের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য সম্পর্কে ডিএমপির এই মুখপাত্র জানান, রং মুখ্য বিষয় নয়, পোশাকের মর্যাদা রক্ষা করাই তাদের একমাত্র উদ্দেশ্য। পুলিশ সদস্য হিসেবে আমরা খুব ডিসিপ্লিনড ফোর্সের একটা অংশ, সেই হিসাবে সরকার কর্তৃক নির্ধারিত যে পোশাক আমাদের জন্য বরাদ্দ দেওয়া হয় আমরা সেই পোশাক পরিধান করব এবং সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক হয়েছে লৌহ বর্ণের। জানা গেছে, প্রথমে মেট্রোপলিটন এলাকা, পরবর্তী সময়ে পুলিশের সব ইউনিট নতুন পোশাক পাবে। প্রত্যেক পুলিশ সদস্যকে 3 সেট করে পোশাক দেয়া হচ্ছে। পোশাকের সঙ্গে থাকছে 1 সেট বুট, বেল্ট ও ক্যাপ। প্রত্যেক সদস্যের নতুন পোশাক বাবদ খরচ পুলিশের বাজেট থেকে ব্যয় করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশ। পুলিশের মানসিকতা পরিবর্তন জরুরি।
যারা এই পুলিশের এই নতুন পোশাকের উদ্যোগটা নিলেন তারা এই উদ্যোগটাও নেবেন যে নতুন রঙের পোশাক পরে পুলিশ আগে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে বা যে সমস্ত অভিযোগে তারা অভিযুক্ত ছিল এই বিতর্ক কিংবা অভিযোগগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। শেখ হাসিনার শাসনামলে পুলিশকে অনুগত বাহিনী হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলন শুরু হওয়ার পর অতি উৎসাহী কর্মকর্তারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও রাজনৈতিক কাঠামো ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না হলে অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে। আগামীকাল শেখ হাসিনার রায় নিয়ে সারা দেশে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, আর গণভোট আগে না দেয় দেশের সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে রাজধানীর মগবাজারে বৈঠক করে জামায়াতে ইসলামী সহ ৮ সমমনা দল। পরে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো রাজনৈতিক চাপ যেন নতুন রাষ্ট্র কাঠামোকে ভেস্তে দিতে না পারে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাতে থাকবো। সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন, যে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে, তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া, প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার। দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। দেশের রিজার্ভ, রেমিটেন্স এবং রপ্তানি বেড়েছে। এই অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFও দিয়েছে। অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক সূচকের উন্নতি তুলে ধরে বলেন, মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এদিকে একই অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থ উপদেষ্টা। এবার টেলিভিশন ক্যাটাগরিতে 8টি পুরস্কারের মধ্যে 3টি পেয়েছে ডিবিসি নিউজ। অপরাধ ক্যাটাগরিতে ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা ও ইমন শাহ এ পুরস্কার পান। এই যে IMF এর রিপোর্ট আপনারা, সেখানে আমি দেখলাম যে ওনারা বলেছেন অনেক সমস্যা, বিরাট সমস্যা, কিন্তু প্রাইভেটলি আমাকে বলেছে যে সবকিছু তো বলবো না, একটু সমস্যাগুলি বলবো, ভালো কথাগুলো তোমাদেরকে বলে দিতে হবে। আমার যে কাজের বিষয়টা ছিল যে একজন ব্যক্তি বা একটা সিন্ডিকেট রেডি করে অযথা মানুষকে হয়রানি করছে মামলা দিয়ে। দেখা গেল মামলাটিও হচ্ছে একটি হত্যায় 3টি মামলা হয়েছে, ফৌজদারি বিধিতে একটি হত্যাতে 1টি মামলাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আরও 12টি দলের সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। দ্রুতগতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ছুটছে দেশ, তারই প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অবাধ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে কমিশন। নির্বাচন কমিশন একটা মেজর রোল প্লেয়ার।
এর ধারাবাহিকতায় রবিবার 12 দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। সংগতিপূর্ণ মত বা একমত প্রকাশ করছে। সংলাপের শুরুতেই জটিলতা তৈরি হয় ইসলামী ঐক্যজোটের 2 দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে এক পক্ষকে বিদায় করা হয় অনুষ্ঠান থেকে। মার্কা যার যার দলের মার্কা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সে বিষয়ে কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কথা বলেন অতীতের বিতর্কিত নির্বাচন নিয়েও। কালো টাকা, ক্ষমতার দাপট, পেশি শক্তি ও প্রশাসনিক প্রভাব ভোট নির্ধারণ করে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসে এমন মানুষ যারা জনগণের নয়, দলীয় স্বার্থ রক্ষা করে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, 6 নির্বাচনকালীন প্রশাসনকে দল নিরপেক্ষভাবে পুনর্গঠন করা। নির্বাচন পরবর্তী দেশ যেন পুনরায় সংঘাতে না জড়ায়, এ দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের। প্রধান নির্বাচন কমিশনার জানান, সবার সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমরা আশা করি আপনাদের প্রত্যাশিত সহযোগিতা আমরা পাবো। আমরা এটা আমাদের একটা জাতীয় বিষয়, এই সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়। জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে বিএনপি, জামাত সহ 53টি দল নিবন্ধিত রয়েছে। তদন্ত যদি দেখা যায় তখন। খালিদ হাসান, ডিবিসি নিউজ। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে আজ ও আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা হামলা হয়েছে। শনিবার রাত 2টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বার্তবা বাজারে এই ঘটনা ঘটে। 7 থেকে 8 জন লোক প্রতিষ্ঠানের গেট খোলার চেষ্টা করে। হঠাৎ 3টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়, পরে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ। গেটে 2টা মারছে, গেট মারা ছিল, গেটে আমরা খুলি নাই, আর ভিতরে একটা পড়ছে এবং আশেপাশে লোকজন আসছে, এসে দেখে যে কেউ নাই, আগুন জ্বলছে। ভোরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নেভায়। কোনো হতাহত না থাকলেও পুড়ে গেছে বাসটির বেশিরভাগ অংশ। এছাড়া রাত 10টার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে পার্ক করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কামারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে 2টি মোটরসাইকেলে করে অ্যাম্বুলেন্সে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা, তবে কেউ হতাহত হয়নি। এদিকে ফেনীর ট্রাঙ্ক রোডের মুক্তবাজার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোরের স্মৃতিস্তম্ভে আগুনের বিষয়টি দেখতে পায় স্থানীয়রা, তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। 3টা থেকে 3:30টার মধ্যে কিছু গাড়ি আমরা দেখেছি যে তারা এখানে আসছে, এসে গ্যাসের তেল ঢালছে, গ্যাসের তেল ঢেলে তারা আগুন দিয়ে চলে গেছে। অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচির ঘটনায় সদরে 2টি, কোটালীপাড়ায় 1টি ও কাশিয়ানীতে 1টি সহ 4টি মামলা হয়েছে। 4 মামলায় 200 জনের নাম উল্লেখ সহ মোট 900 জনকে আসামি করা হয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 120, বরিশাল 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা রয়েছি বরিশাল 2 আসনে। এই আসনটি বরিশালের উজিরপুর এবং বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহমেদ শান্তকে, তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন। স্বাগত আপনাকে। আমরা জানতে চাচ্ছি যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছেন আপনি, সাধারণ মানুষের কথা শুনছেন, তারা কি বলছেন? তারা আমাদের দলের কথা বলছে আগামী দিনের ইলেকশনে আমাদের কিভাবে জয় করব, কিভাবে আমরা এই ইলেকশনটাকে মোকাবিলা করব, এইসব বিষয়ে আলোচনা করছে। বিগত দিনে আপনারা এই যে আমরা জেনেছি যতটুকু যে বেশ নেতাকর্মীরা তারা নানা ধরনের মামলা হামলা শিকার হয়েছেন, এই বিষয়টি নিয়ে এখন কতটা কাটিয়ে উঠতে পেরেছেন? মামলা হামলা তো গত 17 বছরে আমাদের এলাকায় শত হাজার কর্মী যারা জেলে ছিল, যারা খুন হয়েছে,
আহত হয়েছে, হসপিটালে মারা গেছে, তাদের অনেক পঙ্গু হয়ে গেছে। আমাদের এলাকায় অত্যাচারের সীমা ছিল না। কাজেই আমরা অনেক কেসে এখনও আমাদের অনেক নেতাকর্মী জড়িত, এখনও অনেক নেতাকর্মী খালাস পায়নি, অনেক আমাদের নেতাকর্মীরা এখনও বিপদে আছেন। এবং আমরা আশা করি আগামীতে যদি সরকার গঠন করতে পারে, বিএনপি সরকার যদি আসে, তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্ত কেস থেকে মুক্ত হব ইনশাল্লাহ। এই আসনের আমরা দেখেছি যে রাস্তাঘাট খানাখন্দে ভরা, অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, এবং স্থানীয়রা বলছিলেন যে স্বাস্থ্য শিক্ষা প্রতিটি সেক্টরে আপনাদের নজরদারি চাচ্ছেন তারা। তো কোন বিষয়গুলোকে আপনারা প্রথম প্রাধান্য দেবেন যদি সরকার গঠন করতে পারেন? প্রাধান্য কোনটা দেব তা আমরা জানি না, তবে এটুকু বলতে পারি উন্নয়ন বলতে যে কথাটা, যে স্লোগানটা বিগত সরকার যারা সরকারে ছিলেন, আমি তাদের নাম বলতে চাই না, তারা যে উন্নয়নের জোয়ার বাংলাদেশে দিয়ে গেছেন তার প্রমাণ তো আপনারা রাস্তা থেকে আসছেন, দেখছেন না কীরকম রাস্তা হয়েছে। এখন উন্নয়ন এই শব্দটা এমনই একটা জিনিস যে উন্নয়ন না হলে তো চুরি করার স্কোপ থাকে না রে ভাই। আমি যদি কোনো কাজই না করি তাহলে চুরিটা করবো কোথার থেকে? কাজে উন্নয়নের নামে এই দেশে যে অঘটন ঘটছে, এই দেশের সম্পদ যেভাবে নষ্ট হয়েছে, এই দেশের সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেই উন্নয়নের নমুনা আপনারাও দেখছেন, আমরাও দেখছি। কাজে আগামী দিনে আমাদের সরকার যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে আমরা 31 দফার প্রত্যেকটা আইটেমকে আমরা বলেছি কিভাবে আমরা সরকারকে সহযোগিতা করব, কীভাবে আমরা সরকার পরিচালনা করব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট ভাষায় 31 দফার মাধ্যমে উনি বলে দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে, তিনি যদি দেশে ফিরে আসেন তাহলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কি ধরনের উৎসাহ বৃদ্ধি পাবে বলে মনে করছেন? তারেক রহমান সাহেব যদি দেশে ফিরেন, উৎসাহ বলতেছেন দেশের, সেদিন বাংলাদেশ জ্যাম হয়ে যাবে। উনি তো এতদিন পরে ওনাকে যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে, চিকিৎসার নাম করে হোক, যেভাবে ওনাকে তাড়ানো হয়েছে, এবং এখনও ওনার আশাটার যেটা আমরা আশাবাদী, উনি যদি আসেন তাহলে আমাদের দেশে ঘরে ঘরে লোক থাকবে না, সে প্রত্যন্ত গ্রামে, এই গ্রামে, এই নদীর ওপারের লোক হয়তো রাস্তায় নেমে আসবে। ইসলামী দলগুলো জোট গঠন মানে আসন সমঝোতার বিষয় নিয়ে ভাবছে, সে বিষয়ে এই নির্বাচন, আসন্ন নির্বাচন কতটা চ্যালেঞ্জিং হতে পারে আপনাদের জন্য মনে করছেন? এই প্রশ্নের উত্তরটা তো আমার কাছে নাই, এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ওনারা দেবেন আশা করি। কাজে এটা ইসলামিক দলের সাথে বিএনপির কীভাবে সমঝোতা হবে না হবে, এটা আমাদের দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বে। এই ব্যাপারে আমাদের মতো ছোট নেতা এই নিচে বসে, গ্রামে বসে মন্তব্য করা সমীচীন হবে বলে মনে করি না। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, এবং এই আসনে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? জয়ের ব্যাপারে আমরা তো, জয় তো ভবিষ্যতের কথা, সেটা তো আমাদের বলার কথা জানি না। তবে এটুকু বলতে পারি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপির জয় অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিদ্বন্দ্বী মনে করছেন কাউকে এই আসনে? সেকেন্ড, প্রতিদ্বন্দ্বী মনে করছেন কাউকে এই আসনে? ঠিক না, আমি ঠিক প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করছি না, কাউকে না। কারণ এখানে এখন যে বর্তমানে কারা কোথা থেকে আসবেন আমি জানি না, তবে আমি আমার প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করি না। আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, আমরা ইনশাআল্লাহ পাস করব। যেমনটি শুনছিলেন, এখানে যারা প্রার্থী হয়েছেন তারা একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন ভোটের জন্য এবং জনগণকে প্রতিশ্রুতিও দিচ্ছেন। এর পরবর্তীতে আমরা বরিশাল 3 আসন থেকে যুক্ত থাকবো অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে এবং শুনবো তাদের নির্বাচনী ঘটনা সম্পর্কে। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM টিভি সিলেকশন এক্সপ্রেস। 22 বছরের জন্য পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব একটি বিদেশি প্রতিষ্ঠানকে দিতে যাচ্ছে সরকার। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই হবে আগামীকাল। কিন্তু ব্যবসায়ীরা বলছেন পরিচালনা ত্রুটির কারণেই নয়, পানগাঁও ব্যর্থ হয়েছে মূলত বন্দরে অতিরিক্ত পণ্য পরিবহন ব্যয়, লোড আনলোড সুবিধার অভাবসহ কম সময়ে পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে। আর গবেষকরাও মনে করেন শুধু বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দিলেই এসব সংকটের সমাধান হবে না। রাজধানী থেকে জলপথে দ্রুত পণ্য আমদানি রপ্তানির সুবিধা নিশ্চিত করতেই 154 কোটি টাকা ব্যয়ে 2013 সালে নির্মাণ করা হয় পানগাঁ কন্টেইনার টার্মিনাল। ঢাকার অদূরে কেরানীগঞ্জে নির্মিত এই কন্টেইনার টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে কখনো লাভের মুখ দেখেনি। বছরে 1 লাখ ইউনিট কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকলেও 2024 সালে এখানে হ্যান্ডেলিং হয়েছে মাত্র 2875 একক কন্টেইনার।
ব্যবসায়ীরা মনে করেন বন্দরটি ব্যর্থ হয়েছে অতিরিক্ত পরিবহন ব্যয়, পর্যাপ্ত লোড আনলোড সুবিধার অভাব ও দ্রুত সময়ে পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে। আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো একরকম, আর ওখানে গিয়ে জাহাজের ভাড়া হয়ে গেল কয়েক গুণ বেশি, তখন কিন্তু এইটা একেবারেই অচল হয়ে পড়লো। আর সবচেয়ে বড় সমস্যাটা যেটা ওখানে আমাদেরকে যদি বলা হতো যে এভরি অল্টারনেটিভ ডেতে একটা করে জাহাজ এতটা সময় যাবে ছাড়বে, তাহলে কিন্তু আমরা ওইভাবে প্ল্যানিং করে আমরা মাল দিতে পারি, আনতে পারি, কিন্তু এটা আমাদেরকে কখনোই দেওয়া হয়নি। ব্যর্থ এ বন্দরটিকে এখন লাভজনক করতে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক এসকে কে 22 বছরের জন্য ইজারা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিলেই কি লাভজনক হবে পানগা? আমি মোটেই মনে করি না যে এখানে শুধুমাত্র একটি বিদেশি প্রতিষ্ঠানকে আনয়ন করলেই এখানে উন্নতি হবে। বিদেশি প্রতিষ্ঠানটি আসলে হয়তো পরিচালনার ক্ষেত্রে কিছু উদ্যোগ নিতে পারে। ব্যবসায়ীরা যদি এই পোর্টের ব্যাপারে কনফিডেন্স না বোধ করেন এবং পণ্য খালাস বা নেয়ার ব্যাপারে তারা যদি এই ব্যবস্থাটি যদি ব্যবহার না করে রোডওয়েতেই যদি তারা নেয়াটিকে সাশ্রয়ী বোধ করেন, তাহলে কিন্তু এটি বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হোক আর দেশি প্রতিষ্ঠানকে দেয়া হোক, এর সাথে খুব একটা তারতম্য হবে না। তবে নৌ পরিবহন উপদেষ্টার দাবি, বিদেশিরা পরিচালনা করলে বন্দরটিতে আমদানি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। পানগা পড়ে আছে, সেটাকে যদি আমি একটা ভালো অপারেটরকে দেই, প্রতি বছরে আমাদের হবে 1.5 কোটি 2 কোটি টাকা, এবং প্রত্যেকটি টিউজের জন্য 250 টাকা, 18 কোটি টাকা আপফ্রন্ট বলে, যেটা সাইনিং মানি 18 কোটি টাকা আমরা পাচ্ছি। ইকুইপমেন্টটা সবকিছু তারা, আমাদের কিছু করতে হবে না। তবে গবেষকরা মনে করেন পানগা ইজারা দেওয়ার মতো সিদ্ধান্ত নির্বাচিত সরকারেরই নেওয়া উচিত ছিল। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের এই সংক্রান্ত বিষয়গুলো, হ্যান্ডওভারের বিষয় বা নতুন বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয় থেকে বিরত থাকা দরকার, এবং তারা বরঞ্চ এই সংক্রান্ত সিদ্ধান্তগুলো, যেহেতু নির্বাচিত সরকার আর কয়েক মাসের ভিতরে আসছেন, তাদের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত হওয়াটি বেশি যৌক্তিক হবে। বন্দরটি আমদানি রপ্তানিকারকদের কাছে সাশ্রয়ী ও লাভজনক না হলে কোনোভাবেই তা জনপ্রিয় করা সম্ভব হবে না বলে মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। পরিচালনা পর্ষদের অযোগ্যতা ইসলামী ব্যাংক সহ পুরো ব্যাংকিং খাত খাদের কিনারায় গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় তাই যোগ্য পরিচালনা পর্ষদ ও শরিয়াহ বোর্ড জরুরি বলেও মন্তব্য করেন ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বে ইসলামিক ফাইন্যান্সের বাজার প্রায় $5 ট্রিলিয়ন, যার বার্ষিক প্রবৃদ্ধি 11%। এর মধ্যে 73%ই ব্যাংক খাতের দখলে, আর সুকুক বন্ড রয়েছে 18%। তবে বাংলাদেশে এ চিত্র ভিন্ন। জনসংখ্যায় মুসলিম বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ হলেও ইসলামিক ফাইন্যান্সের বাজারের তালিকায় 10-এর মধ্যেও নেই বাংলাদেশ। তথ্য বলছে দেশে ইসলামিক ফাইন্যান্সের আকার $42 বিলিয়ন। এর মধ্যে ব্যাংকিং খাতের দখলে প্রায় 90%, আর সুকুকের বাজার রয়েছে 10%। তাকাফুল 0.18 এবং ইসলামিক ফান্ড 0.13%। ইসলামিক ফিন্যান্স সামিটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গেল 1 দশকে দুর্বৃত্তায়নের শিকার দেশের ইসলামিক ফাইন্যান্স। Islamic banking did not preach those things. It was not meant to be that way, but it was somehow became the biggest victim of corporate raids and plundering of resources in Bangladesh. Anyway, we are trying to reconstitute the sector. এ সময় আমানতকারীদের সঞ্চয়ের সুরক্ষার আশ্বাস আবারও দেন গভর্নর। It has overcome the liquidity shortage, it has overcome governance failures, it has overcome to re-earn the trust of the depositors, and it is expected to continue in its path from now. People would like to have trust in Islamic banking. একীভূত হওয়া নতুন ব্যাংকটি সরকারি মালিকানায় সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হবে, যা স্বল্প সময়ে ভালো অবস্থানে যাবে এমন প্রত্যাশার কথাও বলেন তিনি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে
বিএসইসি ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় চেয়ারম্যানের অপসারণ সহ ৮ দফা দাবি জানান ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তাদের দাবি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষা করে মার্জিন ঋণ বিধিমালা 2025-এর কালো আইন করেছে কমিশন। মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সহ ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি হয় এমন নীতি প্রত্যাহারের দাবিও জানান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থার ভেতরেই এখনো দুর্নীতিবাজ ও লুটেরারা বহাল তবিয়তে আছে। পুঁজিবাজারের অস্থিরতা নিরসন না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত রাখার দাবিও জানান আন্দোলনকারীরা। দেশের মুদ্রাবাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে 82 টাকা আর ক্রয় 77 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলোতে গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউএই দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা 20 পয়সা আর কিনছে 28 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা ও ক্রয় মূল্য 92 টাকা। এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর। আন্তর্জাতিক বাজারে উঠানামা করতে দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4083.60 দরে। প্রতি ট্রয় আউন্সে $4 কমেছে রূপার দামও। বিশ্ববাজারে রূপা বিক্রি হচ্ছে $50.54 দরে। এছাড়া দাম সামান্য বেড়েছে ইস্পাত ও ক্রুড অয়েলের। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3050 আর প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $60.09 দরে। এছাড়া বিশ্ববাজারে প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে দাম আজ $109.55। শেরপুরের শ্রীবর্দীতে টিসিবি পণ্য বিতরণ নিয়ে উঠেছে নানা অনিয়ম অভিযোগের। কার্ড থাকা সত্ত্বেও তা স্ক্যান করে মিলছে না কাঙ্ক্ষিত পণ্য। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারেরও বেশি নিম্ন আয়ের মানুষ। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। শেরপুরের শ্রীবর্দীর নয়াপাড়া গ্রামের সত্তরার্থ হামেদা বেগম ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে থাকেন টিসিবির পণ্যের আশায়, কিন্তু গেল 2 মাস তার ভাগ্যে কিছুই জোটেনি। একই আশায় দিন গুনছেন তার মতো হাজারেরও বেশি কার্ডধারী। গত মাসে যে আমরা পাইলাম না, যে কি জন্য যে পাইলাম না, তেলের টাকা ইয়ের টাকা আমাদের ঋণ হয়ে গেলাম। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় টিসিবির পণ্য বিতরণ না করে তা বাইরে বিক্রি করা হচ্ছে। আমাদের কার্ড এখনো নেই নাই, আজকে বলতেছে বলে আজকে জানগা, কালকে সকাল 10টার সময় পরিশোধ আসে গেছে। মাস উপায় নেই, আবার আরেক মাস আসতেছেন, কি করব না করবো এটা তো আমরা বুঝতেছি না কিছু। তবে অভিযোগ নাকচ করে ডিলারের দাবি কাজ হচ্ছে নিয়ম মেনেই। ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে হেড অফিস থেকে যে আপনি 2 মাসের ডিও কপি দেন। 2 মাসের ডিও কপি আবার তাদের কাছে পাঠিয়ে দিছি যে আমার নামে কত কত বরাদ্দ আসছে এটা দেখেন। পরে বরাদ্দ তারা দেখছে, এই পর্যন্তই। অ্যাপসের বাইরে লেনদেন বা বিক্রির সুযোগ নেই বলে জানান টিসিবি কর্মকর্তা। বরাদ্দ পেলে টাকা জমা দিবে ব্যাংকে, টাকা ওকে হবে, তার নামে ডিউ হবে, তারপরে সে পণ্য নিবে। নেওয়ার পরে তখন সে অ্যাপসের মাধ্যমে উপকার বিক্রি করবে, সেটা সিস্টেম। কিন্তু সে পণ্য না পেয়ে অ্যাপসে স্ক্যান করে মাল বিক্রি করবে কিভাবে? অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিষয়গুলো সমাধান করার জন্য আমরা ঢাকায় চিঠি লিখেছি, সেখান থেকে সমাধান করার জন্য যাদের জন্য টিসিবি দেওয়া হচ্ছে সেই সব প্রান্তিক জনগোষ্ঠী যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমি অবশ্যই দেখব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের সান্ত্বনার নাম টিসিবি পণ্য। তাই অভিযোগ তদন্তে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি আর জ্বালানি নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটি হরমুজ প্রণালী। মাত্র 39 কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ জলপথকে কেন্দ্র করেই প্রতিদিন সারা বিশ্বে
তেল বাজারে তৈরি হয় উত্তেজনা। বিশ্বের প্রতি 5 ব্যারেল তেলের মধ্যে 1 ব্যারেলই আসে এই ছোট্ট জলপথ পেরিয়ে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার এবং ইউএইর তেল রপ্তানি হয় এই পথ দিয়েই। আর এই প্রণালীকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে টানটান উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পৃথিবীর প্রতিটি দেশে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, স্থবির হয়ে পড়বে সামুদ্রিক বাণিজ্য। শুধু মধ্যপ্রাচ্য নয়, বিপর্যস্ত হয়ে পড়বে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এমনকি দক্ষিণ এশিয়ার অর্থনীতিও। ডিবিসি বিজনেসে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।